বিএনপির নতুন মন্ত্রিসভা, যে মন্ত্রিসভায় প্রায় 25 জন আছে মন্ত্রী, 24 জন আছে প্রতিমন্ত্রী। অনেক পুরনো হেভিওয়েট প্রার্থী এই মন্ত্রিসভা থেকে বাদ পড়েছে। আবার ভিন্ন দল থেকে আসা, জোটের মাধ্যমে ইলেকশন করা, এরকম অনেকে নতুন করে মন্ত্রিত্ব পেয়েছে। কিন্তু কিছু পরিচিত মুখ এবং তাদের অতীতের রেকর্ড ভালো, যেমন পার্থ, সে কোনো মন্ত্রিত্ব পায়নি। বিএনপির অনেক আগের 2 টার্মের অনেক মন্ত্রীও এখানে কোনো পদ পায়নি। সব থেকে আলোচিত বিষয় হচ্ছে খলিলুর রহমান, যে খলিলুর রহমানকে বিএনপির নেতৃবৃন্দ একসময় তুলোধুনো করে ফেলেছিল। তাকে তারা বিদেশি সিটিজেন, নাগরিকত্ব নাই, আমেরিকার দোসর, দেশ বিক্রি করে ফেলে দেবে, এরকম নানাবিধ উপাধি দিয়েছে। তার মধ্যে সবার প্রথমে ছিল হচ্ছে সালাউদ্দিন আহমেদ। তাকে এখন মন্ত্রিত্বের পদ ছোট দেওয়া হয়নি, একটা উল্লেখযোগ্য মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় মানুষ এই নতুন মন্ত্রিসভাকে নিয়ে কি মন্তব্য করছে, বা মানুষের এক্সপেকটেশন অনুযায়ী এটা কেমন ছিল। এই দেখি বিজনেস স্ট্যান্ডার্ডের একটি রিপোর্ট, একটি প্রতিবেদন, সেখানে নতুন মুখ অনেক বেশি এসেছে। যেমন মন্ত্রীদের মধ্যে আগে মন্ত্রী, প্রতিমন্ত্রী বিভিন্ন পদে ছিল মাত্র 9 জন, সেগুলো এসেছে। আর বাকি 16 জনই তো নতুন। আবার প্রতিমন্ত্রী সবগুলোই তো নতুন আসছে। এটা এনকারেজিং যে নিউ ব্লাড ভিতরে ঢুকলো। তো এটার ফাইনাল কমেন্ট করার জন্য আমাদের ওয়েট করতে হবে তারা যতটুকু ইয়ুথফুল এক্সুবারেন্স নিয়ে আসছে, তাদের সততা, ন্যায়নিষ্ঠা, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি অবিচলতা কাজ করার পরে অন্তত 4 থেকে 6 মাস দেখার পরে একটু মূল্যায়ন করা সম্ভব হবে। এভাবে 50 জন, আবার উপদেষ্টা নিয়েছে 10 জন, 5 জন মন্ত্রীর পদমর্যাদায় 5 জন প্রতিমন্ত্রী। আদৌ কি দরকার ছিল? তো এটা হওয়ার পরে বেশি কথা উঠছে মোটামুটি 2 জন, অন্যদের নিয়ে এখনো সমালোচনা হয় নাই। একটা হলো খলিলকে নিয়ে কেন আনা হইল, এটা বিভিন্ন অ্যাঙ্গেলে, যে খলিলের বিরুদ্ধে পদত্যাগের দাবি করেছেন এরা, পরে লন্ডন বৈঠকে ললিপপ ধরানোর পরে এই খলিল জায়েজ হইল। তারপরে আবার আপনি কোন খলিলের কথা বলছেন? ডক্টর খলিল, ফরেন মিনিস্টার যিনি হলেন এবং অন্তর্বর্তীকালীন সরকারেও ছিলেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। হ্যাঁ, তো এটা নিয়ে জনমনে একটা কৌতূহল আছে যে খলিল কার লোক। কারণ বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার নিয়েও খলিল এবং ডক্টর মাহবুব মারা গেছে, এরা 2 জন পিএস হিসেবে ছিল। এখন এই সরকারে আসলো, তাহলে খলিলের পদত্যাগ দাবি করার পরে আবার লন্ডনে যাওয়ার আপোষ হলো, তো পেছনে ব্যাকিংটা কি? নিজেদের মধ্যে কি পোর খাওয়া রাজনীতিবিদ একজনকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া যেত না? এটা একটা সমালোচনা আছে। আর উপদেষ্টার মধ্যে একজন আমলাকে নিয়ে কেউ কেউ কমেন্ট করতেছে যে চিহ্নিত বিতর্কিত একজন আমলাকে উপদেষ্টা নিয়ে আসছে, যদিও বিএনপির কিছু কাজ করেছে আগের থেকে সেটা। আর নসেদ বাকিগুলো সবাই ভাবছে যে ভালো হইল 2 কারণে। অন্তত ইউনুসের হেজিমনির থেকে রেহাই পাওয়া গেল। আরেকটা হইল একটা নির্বাচিত প্রতিষ্ঠিত সরকার আসছে, নিশ্চয়ই এখন একটু শান্তি শৃঙ্খলা ফিরবে, এটা মানুষের একটা আশাবাদ আছে। আপনি পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বলছিলেন, কেউ কেউ বলছেন, আমি সোশ্যাল মিডিয়ার কথাই যদি বলে থাকি, কেউ কেউ বলছেন বা কমেন্ট করছেন যে এটা যুক্তরাষ্ট্র এবং ভারত দুইজনকেই হয়তো সন্তুষ্ট করবে। আমি সেভাবে নাম ধরে বলি না, কারণ ডক্টর খলিল খুবই ব্রিলিয়েন্ট। আপনার প্রথম বাংলাদেশে জিয়াউর রহমানের আমলে 1600 নম্বরের প্রথম বিসিএস পরীক্ষা, যেটা 76-এর সুপিরিয়র পোস্ট এক্সাম হয়েছিল, সে পরীক্ষাতে খলিল স্টুড ফার্স্ট। হি ইজ রিয়েলি ব্রিলিয়েন্ট। কিন্তু দেশের সার্ভিসে তো বেশি দিন থাকে নাই, বাইরে বেশি। এখন সার্ভিস দিবেন, এখন দেবেন। এখন যেটা আপনি বললেন, ওটা যদি টেকনিক হয় যে 2 দিক খুশি করার জন্য এনেছে, এটা বিখ্যাতমান নাম কি ফলে পরিচয় পরে বোঝা যাবে। আর আমাদের মতো ছোট দেশে তো কারো না কারো এরকম পুশ করার কায়দা থেকে থাকে। এরকম পুশ করার মধ্যে কেউ আসছে কিনা আই ডোন্ট নো। আপনি যেমনটা বলছিলেন মন্ত্রিসভায় নতুন মুখ অনেক এসেছে, আরেকটা দিকও আছে মজার, সেটা হলো 1991 থেকে, মানে 1991-এর পর থেকে যে আমাদের গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আরেকটা তার আগে একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান হলো 1990 সালে। তারপর থেকে 2 জন প্রধানমন্ত্রী ছিলেন পালাক্রমে, খালেদা জিয়া এবং শেখ হাসিনা।
শেখ হাসিনা লম্বা সময় ছিলেন, খালেদা জিয়ার টেনিউর হয়তো কম ছিল। টোটাল 35 বছর মাঝখানে কেয়ারটেকার গভর্নমেন্টের জরুরি অবস্থা সরকারের সময়টুকু বাদ দিলে মূলত দুইজনই শাসন করেছেন। জেনারেশনেরও একটা অবসান হলো। তারেক রহমান প্রথম প্রধানমন্ত্রী যিনি ছিলেন, খালেদা জিয়া, তার যারা জেনারেশন চেঞ্জ হয়েছে। আর আরেকটা চেঞ্জ হয়েছে যেটা পত্রিকায় লিখলো যে বাংলাদেশে আগে আদৌ পুরুষ ছিল কিনা, এই দুই মহিলা প্রধানমন্ত্রী 35 বছর 91 সেটা একটা রসিকতা হয়েছে আর কি 91 পর থেকে দুইজন। আচ্ছা, আর আমাদের এক জ্ঞানী পণ্ডিত তো আগে একবার কমেন্ট করছিলেন, পরের দিকে বোধহয় তিনিও পাওয়ারে আসছেন, অনির্বাচিত হোক যেভাবে হোক, যে 20 বছর, যখন তিনি বলছেন যে 20 বছর পরে আমাদের এসব জুট ঝামেলা একটু কমবে, কারণ দুইজনই তখন অবসরে যাবে দুই মহিলা সম্বন্ধে, এরকম একটা রসাত্মক মন্তব্য করেছিলেন। এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটি হচ্ছে থ্রু দ্য oath taking ceremony, Tariq Rahman appeared as the head of the state, the head of the government, after an interval of nearly 3 decades here in Bangladesh. And recently, following the death of his mother Begum Khaleda Zia, he also became the head of a political party. সুতরাং একই সাথে তিনি একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হচ্ছেন এবং একটি দলের কার্যত প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন একই অল্প সময়ের ব্যবধানের মধ্যে দিয়ে। সুতরাং এটি তার নিজের জন্য একটা চ্যালেঞ্জিং একটা পজিশন। সে এই চ্যালেঞ্জটাকে কিভাবে মোকাবেলা করতে পারবে, সেই চ্যালেঞ্জটা আরো শক্ত বা আরো কঠিন হয়েছে, বিশেষ করে 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার অবস্থা থেকে। কারণ যে কোনো একটি বড় গণ অভ্যুত্থান বা বিপ্লব আক্ষরিক অর্থে সেটা কতটুকু সফল হলো কি হলো না সেটা ভিন্ন আলোচনা, কিন্তু এই ধরনের বড় ঘটনায় যেখানে মানুষের আত্মত্যাগ থাকে, স্যাক্রিফাইস থাকে, সেটা কিছু ন্যাচারাল কিছু পরিবর্তন আনে, যে পরিবর্তনটির সাধারণত অনেকটা মানুষের মন, মস্তিষ্কে এবং চিন্তায় ও চেতনার উপর প্রভাব ফেলে। অর্থাৎ কোন একটি বিপ্লব বা বড় গণ অভ্যুত্থান পূর্ববর্তী আর পরবর্তী সময়ের যে জনগণ, সাধারণ মানুষ, তাদের বাস্তবতার যে দৃশ্যপট সেটি পাল্টে যায়। একইভাবে তাদের আকাঙ্ক্ষা এবং তাদের অ্যাক্ট, তাদের চাওয়া, এগুলোর মধ্যে একটা পরিবর্তন আসে। এই পরিবর্তনটা অনেক সময় আমরা চোখে দেখি না, কিন্তু বাস্তবে আসে। সেটিকেও তারেক রহমানকে ধারণ করতে হবে এবং মনে রাখতে হবে। অর্থাৎ 2000 পরবর্তী সময়ে বেগম জিয়া দ্বারা গঠিত সরকারগুলোর যে বাস্তবিক প্রেক্ষাপট ছিল তখনকার সময়ে, হাসিনার আমলে বিরোধী দলে থাকা অবস্থায় বিএনপি এবং তার নেতৃবৃন্দের যে অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে, এখনকার যে বাংলাদেশের বর্তমানে 24 পরবর্তী যে বাস্তব প্রেক্ষাপট, সেটা ঠিক এক মাপকাঠিতে মাপা যাবে না। আওয়ামী লীগ ইস্যুতে রুমিন ফারহানার ইউটার্ন, সংসদে থাকছে না 30% জনগণের প্রতিনিধিত্ব, নির্বাচন নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য। জামায়াত আমিরের অবাক কাণ্ড, ফজরের নামাজের পর ঝাড়ু হাতে নামলেন রাস্তা পরিষ্কারে, সংস্কার নিয়ে দিলেন বার্তা। দীর্ঘ 18 মাস পর খুলছে একের পর এক আওয়ামী লীগ অফিস, কার্যক্রম নিষিদ্ধ দলের পুনর্গঠিত হওয়ার বার্তা, সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। অবসান ঘটিয়ে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাদের জোট সঙ্গীরা ছাড়া প্রায় অধিকাংশ রাজনৈতিক দল অংশ নিয়েছে। আন্তর্জাতিকভাবেও এই নির্বাচনকে শান্তিপূর্ণ ও সর্বজনীন গ্রহণযোগ্য বলে আখ্যায়িত করা হয়েছে। এবারে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে বলে মত দিয়েছেন টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তার মতে এই নির্বাচন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো উপাদান দেখা যায়নি। টিআইবি দৃষ্টিতে মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে টিআইবি প্রধান বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে অন্য দলের সঙ্গে যুক্ত হয়ে বা স্বতন্ত্রভাবে নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে আওয়ামী লীগের বড় একটি অংশ ছিল। তাই ফ্যাক্টরের উপর ভিত্তি করে বলা হয়েছে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে। নির্বাচন নিয়ে যখন সব পক্ষ থেকে সন্তুষ্টর কথা বলা হচ্ছে, ঠিক এমন মুহূর্তে বিস্ফোরক মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানা। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার কারণে এবারের সংসদে 30% জনগণের প্রতিনিধিত্ব থাকছে না। এ সময় তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময়ের সংসদের সঙ্গে তুলনা টেনে বলেন, আগে বিএনপি সংসদে ছিল না, এবার আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা, তবে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।
জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নির্বাহী আদেশে দলটির কার্যক্রম স্থগিত করে অন্তর্বর্তী সরকার। ফলে এবারের ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়নি টানা ১৭ বছর ক্ষমতা আঁকড়ে ধরে থাকা আওয়ামী লীগ। এদিকে এবারের নির্বাচনে ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল ঘোষণা করা হবে আদালতের মামলার নিষ্পত্তির পর। একটা ইংলিশ প্রভাব আছে না, প্রুফ অফ দ্য পুডিং ইজ ইন দি ইটিং। আমরা একটু সময় দিই, দেখি তারা কাজ কিরকম করে। কারণ দেখতে যতই সুন্দর হোক না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা কাজের প্রমাণ পাবো না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না আসলে কিরকম সরকার পেলাম। এখন পর্যন্ত যারা ইন্ডিভিজুয়ালি আমরা পেয়েছি মন্ত্রিসভার মধ্যে, প্রত্যেকটা মানুষই কিন্তু পরিচিত মুখ, হাইলি এডুকেটেড, এবং আমার বিশ্বাস যে তারা সবাই কাজ করে প্রমাণ করতে পারবে যে তাদেরকে ঠিক ডিসিশন নেওয়া হয়েছে তাদেরকে এই পোস্টগুলিতে আনায়। মাননীয় প্রধানমন্ত্রী উনি একটা বেশ স্ট্রং লাইনে আছেন, হায়ারিং এন্ড ফায়ারিং, ডোনাল্ড ট্রাম্প স্টাইল। আশা করি ওরকম হবে। বোধ বুদ্ধি হওয়ার পরে একটা জনগণের সরকার পেয়েছি, এবং হচ্ছে দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করে ভোটদানের মাধ্যমে তাদের সরকার নির্বাচিত করতে পেরেছে। এখন আসলে হচ্ছে এই সরকারের মধ্যে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন মনে হয় মাত্র 9 জন আছেন, আর বাকিরা সবাই নতুন। তো নতুনদের ব্যাপারে কথা, আমিও নতুন, তো নতুনদের কাজের মাধ্যমে দেখা যাবে যে হচ্ছে কতটুকু ওনারা ভালো পারফর্ম করেন। পাশাপাশি হচ্ছে যারা পুরাতন ছিলেন তাদের আমি 1 থেকে 2006 সাল পর্যন্ত যেই ইয়ে নিয়ে, তৎকালীন সরকার নিয়ে আমি যে পড়াশোনা আমার আছে, স্পেশালি হচ্ছে মহিউদ্দিন আহমেদ ভাইয়ের লেখনীগুলো পড়েছি, অনেকগুলো ইয়ে পড়েছি। সেই জায়গায় ওনারা খুব একটা ভালো পারফর্ম করছেন তৎকালীন সময়ে, খুব একটা ভালো পলিটিক্যাল নেগোসিয়েশন করছেন, এটা আমার কাছে মনে হয় নাই। তবে আমার মনে হচ্ছে যে হচ্ছে 17 বছর ধরে নির্যাতিত হতে হতে অনেক অভিজ্ঞতা জুড়ি আছেন, ওনারা এগুলো ওভারকাম করবেন। প্রথমেই বলি যে হচ্ছে স্পেশালি এই জায়গায় যদি সরকার গঠনের পূর্বে ওনারা কিছু জায়গায় জনগণের সাথে বা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে একটা দূরত্ব তৈরি করার নেতৃত্ব যারা দিয়েছেন তারা অনেকেই এই সরকারে আছেন। স্পেশালি আমাদের এই ইয়াটা নিয়ে, আপনার জুলাই সংবিধান সংস্কার পরিষদের শপথটা নিয়ে আমি সর্বশেষ কথা যেটা বলবো যে পূর্বের যারা মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, সেই রকম যে 9 জন শপথ গ্রহণ করেছেন নতুন সরকারের মন্ত্রী হিসেবে, তাদের ব্যাপারে আমি আমার পড়াশোনার দিক দিয়ে, তখন আমার বয়স 4-5 বছর, ওনারা যখন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন, কিন্তু পড়াশোনা হিসেবে আমি যেটা পেয়েছি আমার কাছে মনে হয় নেই যে হচ্ছে খুব ভালো পারফর্ম তৎকালীন। কেমন সরকার পেলাম, একটু আমার মনে হয় যে ভালো লাগার যে জায়গাটা সেটা আগে বলি যে আমরা প্রায় 2 যুগের বেশি সময় পর একটু নির্বাচিত সরকার পেলাম। এর আগে 2008 নির্বাচন হয়েছে, 2008 নির্বাচনটাও কিন্তু তখন কেউ ওভাবে প্রমাণ করতে পারেনি, সন্দেহ করেছে। পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন ইনফরমেশনের বরাদ দিয়ে আমরা এটা বলতে পারি যে 2008 ইলেকশনটা ছিল ভয়াবহ রকম একটা ইলেকশন, ইঞ্জিনিয়ারিং সেখানে হয়েছিল। সেটা তো কিছুটা তৎকালীন সেনা প্রধানের সাথে ভারতের নীতিনির্ধারক যারা ছিলেন তাদের বইয়ের বরাদ দিয়ে বইয়ের কথা বলে সে বরাদ আমরা বুঝতে পারি। তো আরো কিছু ইনফরমেশন আছে। তো সেটা যদি আমরা ধরি তাহলে দেখা যাচ্ছে যে 2008 পরের যে নির্বাচনগুলো 14 বলেন, 18 বলেন, 24 বলেন, কোনো জায়গায় মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেটা আসলে ছিল না। গণতন্ত্রের এবং সংবিধানের একটা অন্যতম প্রধানতম সৌন্দর্য হচ্ছে মানুষের প্রধানতম সৌন্দর্য ভোটাধিকার। যদিও শুধুমাত্র ভোট দেওয়ার মধ্য দিয়েই তার অধিকার সবকিছু তারা রক্ষা করতে পারে না, সেটা আমরা দেখেছি, কিন্তু এটা তো হচ্ছে মানুষের বেসিক রাইট। এই বেসিক রাইটটা যে আমরা ফিরে পেলাম, এই জায়গাটায় আমাদের মনে হয় সবাই একটু সেলিব্রেট করা দরকার যে আমরা অন্তত ভোটাধিকারটা মানুষ ফিরে পেল। আর কেমন সরকার পেলাম সেই জায়গাটায় অ্যাজ আই সে যে একটু আর্লি হয়ে যায়, বাট মর্নিং শোজ দ্য ডে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে সরকার গঠিত হলো, সরকার গঠিত হওয়ার পরেই আমরা দেখলাম সেখানে সিদ্ধান্ত এসেছে যেখানে শুল্কমুক্ত বাড়ি এবং সরকারি প্লট নেবেন না যারা সংসদ সদস্য আছেন। এটা খুবই পজিটিভ একটা সাইন। এরকম পজিটিভ কাজ আমরা দেখতে চাই। আর সরকার গঠনের আগেও আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি তখনও প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেননি, বিজয়ী হয়েই তিনি কিন্তু তার বিরোধী পক্ষের নেতাদের সাথে দেখা করতে গেলেন। এই যে সৌহার্দ্য বোধ, এটাও একটা পজিটিভ সাইন। আমার কাছে মনে হয় যে তিনি যে জেস্টারটা দেখাচ্ছেন, তিনি সবার সাথে কথা বলার মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন। সেই জায়গা থেকে সরকার তো শুধুমাত্র যারা কিনা
সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পায় শুধু তারাই না, সেখানে কিন্তু একটা অনেক বড় পার্ট হচ্ছে বিরোধী দলে যারা থাকবে, তারাও কিন্তু একটা সংসদীয় যে স্থায়ী কমিটিগুলো হবে সংবিধানে আমাদের আছে সেটা, এবং এবার তো তাদের রোলটা আরো বেশি থাকবে আমার যেটা মনে হয়। তো সেই জায়গা থেকে তাদের ভিন্ন মেসেজ দিয়ে দেয়। অ্যাবসলিউট মেজরিটি পাওয়া সত্ত্বেও যেন হাম্বল হন, বিনয়ী হন, তাহলে সৌন্দর্য বৃদ্ধি পাবে। আর আমি ধন্যবাদ দিতে চাই, আমি যেহেতু পার্টিসিপেন্ট ছিলাম, ইলেকশন, আমি ধন্যবাদ দিতে চাই ইলেকশনটাকে সঠিক করার জন্য মিলিটারির ভূমিকা। আমি আমার এলাকায় দেখেছি উইদাউট অ্যাবসেন্স অফ ফোর্সেস ইট ওয়াজ ইম্পসিবল। এবং কুইক রেসপন্স বলতে যদি বাংলাদেশে কিছু বোঝায়, ফর দ্য ফার্স্ট টাইম আমি ইলেকশন দেখেছি যেটা আমরা বিদেশে অনেক সময় 911 কল দিতে বুঝতে পারতাম যে কিভাবে মেডিকেল টিম এসে নিয়ে যাচ্ছে, এরকম রেসপন্স দেখেছি আমি মিলিটারি। বাট সো দিস ইজ তাদের এই অ্যাপ্রিসিয়েশন পাওয়া উচিত, দেওয়া উচিত, অন্যথায় হতো না। একটা in your ears and searching for lasting relief. রিয়েলিস্টিক, আগের সরকারের আমলের কোন লোককে সরকারে না আনতে পারলে ভালো হতো। ওকে, ওইটা নিয়েও আমরা একটু কথা বলবো। Justice should not only be done, should be seen to have been done. ওইটা নিয়েও আমরা একটু ওইটা না হলে আমরা আরো অনেক বেশি কনফিডেন্স এবং ট্রাস্ট ফিল করতাম। এটা মনে হয় এক ধরনের মিস্টেক হয়েছে বলে আমি মনে করি, এটা উচিত হয়নি। ওইটা আর থার্ড, আমি দেখেছি চাঁদাবাজির সঙ্গে জড়িত ট্র্যাক রেকর্ড আছে এরকম দুই একজন এখন আছে। ওকে, এটা মনে হয় আরো বেশি কেয়ারফুল হলে ভালো হতো। এন্ড অফ দ্য ডে প্রাইম মিনিস্টার হিমসেলফ ইজ এ নিউ পারসন, ফার্স্ট টাইম এমপি, ফার্স্ট টাইম প্রাইম মিনিস্টার। সো আমরা ওনার দিকে তাকিয়ে থাকবো যে হাউ হাম্বল হি উইল বি এন্ড হাউ অ্যাকোমোডেটিভ